আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে দেখো ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স যে জিনিসটাকে বলা হয় এটাও জেনেটিক্সের একটা পার্ট। যে যখনই আমরা জেনেটিক্স সম্পর্কে জানতে শুরু করলাম বা যখন জেনেটিক্স নিয়ে বিভিন্ন রকম রিসার্চ শুরু হলো তখন দেখো একটা জিনিস এলো যে এই যে জিন যেটাকে বলছি বা যেটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি দেখো জেনেটিক্স গোটা টপিকটা পড়ছি, সেই জিনটা এক্স্যাক্টলি সেলের কোথায় থাকে এবং সেইটা নিয়েই যখন আলোচনা শুরু হলো আস্তে আস্তে বিভিন্ন সায়েন্টিস্টরা তারা কাজ করতে শুরু করলেন এবং লাস্ট অব্দি যেটা আবিষ্কৃত হলো সেটা হচ্ছে ক্রোমোজোম, যেটাকে আমরা বলি সেলের ভেতরে যে ডিএনএ তার মধ্যেই কিন্তু প্রকৃতপক্ষে জিন যেটা, সেই জিন বা মেন্ডেল যেটাকে অ্যাকচুয়ালি ফ্যাক্টর বলতো সেটা অবস্থান করে। এবার সেইটা নিয়েই চলে এলো যে থিওরিটা, সেটাকেই বলা হয় ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স। এবং যেটা বলা হলো যে মেন্ডেল যে তত্ত্বের কথা বলেছে হেরিডিটি সাপেক্ষে, তার ফিজিক্যাল বেসিস বা সেটা প্র্যাকটিক্যালি তার অবস্থান যেটা সেটা হচ্ছে ক্রোমোজোমে। এবং এই বক্তব্যটা প্রথম দুজন সায়েন্টিস্ট অ্যাকচুয়ালি সেটাকে এক্সপ্লেন করেন, একজনাকার নাম হচ্ছে সাটন আর একজনাকার নাম হচ্ছে সেটা হচ্ছে বোভেরি। এবং সেটা মোটামুটি 1903 সাল নাগাদ, অর্থাৎ 1900 সালে ইলেকট্রন মাইক্রোস্কোপ ডিসকভার হয়েছিল। তারপরেই দেখো এই তত্ত্বটা নিয়ে অ্যাকচুয়ালি কথা আসে। এবং সাটন আর বোভেরি দুটো জীব নিয়ে অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট করেছিল। একজন এক্সপেরিমেন্ট করেছিল সি অ্যানিমন নিয়ে, এটা, আর সেকেন্ড জন যে এক্সপেরিমেন্ট করেছিল তার সে অ্যাকচুয়ালি গ্রাস হপারের উপরে গোটা পরীক্ষাটা করেছিল। তারা এই সি অ্যানিমন এবং গ্রাস হপারের উপর পরীক্ষার যে রেজাল্ট পেয়েছিল সেই রেজাল্টের সাপেক্ষেই তারা বলেছিল যে জিন বা মেন্ডেলিয়ান ফ্যাক্টর যেটাকে আমরা বলছি, যেটা বংশগত বৈশিষ্ট্যকে অ্যাকচুয়ালি জেনারেশন আফটার জেনারেশন নিয়ে যায়, তো সেইটা কিন্তু গোটাটাই থাকে যেটা সেটা হচ্ছে ক্রোমোজোমের ওপরে। এবং যখনই আমরা জেনেটিক্সকে অ্যাকচুয়ালি সাইটোপ্লাজমের সাথে অর্থাৎ সেলের সাথে যখনই লিঙ্ক করা হয় তখনই সেই রিলেশনটাকেই বলা হয় বা সেইখান থেকেই যে অ্যাকচুয়ালি যে ব্রাঞ্চটা বায়োলজির তৈরি হয় সেটারই বর্তমানে নাম দেওয়া হয় সাইটোজেনেটিক্স। অর্থাৎ জেনেটিক্যাল ইনহেরিটেন্স যে প্রপার্টি, এটাকে যখন আমরা সেলের মাধ্যমে এক্সপ্লেন করছি সেটা হচ্ছে সাইটোজেনেটিক্স। এবার সবার প্রথম যেটা আসছি সেটা হচ্ছে যে ক্রোমোসোমাল থিওরিতে যে বক্তব্যটা বলা হলো যে অ্যাকচুয়ালি ফ্যাক্টর বা জিন সেটা ক্রোমোসোমেই থাকে, সেটার পেছনে কারণ কি? কারণ হচ্ছে যে জিনের সাথে দেখা গেল ক্রোমোসোম স্ট্রাকচারের বেশ কিছু সিমিলারিটি রয়েছে। এবার যে কোনো একটা জীবদেহের মধ্যে চার ধরনের বায়োমলিকুল থাকে: প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট আর নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড মানে হচ্ছে ডিএনএ আর এনএ। এর মধ্যে ডিএনএ যেটা, সেই স্ট্রাকচারটাই কিন্তু স্টেবল স্ট্রাকচার, যেটা গোটা লাইফ স্প্যান জুড়েই জীবের মধ্যেতে তার সেলেতে থাকে। কিন্তু আরএনএ যেগুলো তৈরি হয়, আরএনএর স্থায়িত্বকাল কিন্তু সেলের ভেতর খুব বেশি হয় না। দেখা যায় আরএনএ প্রোডাকশনের পর মোটামুটি 2-3 মিনিটের মধ্যেই আরএনএগুলো কিন্তু ডিস্ট্রয় হয়ে যায়। সুতরাং যদি জেনেটিক্যাল মেটেরিয়াল হতে হয় তার স্টেবিলিটি অনেকটা বেশি থাকতে হবে, সেই জন্য নিউক্লিক অ্যাসিডের মধ্যে প্রায়োরিটি যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ডিএনএ কি। তো ন্যাচারালি দেখা যায় যে চারটে বায়োমলিকিউল রয়েছে: প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এবং ডিএনএ। তো এখানকার মধ্যেতে অ্যাকচুয়ালি জিন বা ফ্যাক্টর যেটাকে আমরা বলছি সেই ফ্যাক্টরটা কোথায় অবস্থান করছে এটা নিয়ে অ্যাকচুয়ালি কাজ শুরু হলো। এবং যেটা শুরু হলো সেটা হচ্ছে তুলনা। দেখা গেল যে মেন্ডেল যখনই ফ্যাক্টরের কথা বলেছিলেন, ফ্যাক্টরগুলোকে তিনি সবসময় পেয়ার্ড কন্ডিশনে এক্সপ্লেন করেছিলেন, কারণ পেয়ার্ড ক্যারেক্টার ছাড়া কখনোই এই বৈশিষ্ট্যগুলোকে এক্সপ্লেন করা সম্ভব নয়। তো যখনই সেলের ভেতর বায়োমলিকুলগুলোকে দেখা যায় সেখানে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এবং ডিএনএর মধ্যে একমাত্র ডিএনএ অর্থাৎ ক্রোমোজোম যেটা, সেটাই কিন্তু পেয়ার্ড ফর্মে থাকছে, পেয়ার্ড স্ট্রাকচার হিসেবে থাকে, যেগুলোকে আমরা জানি যে হোমোলোগাস ক্রোমোজোম বলা হয়। কিন্তু প্রোটিন, কার্বোহাইড্রেট বা ফ্যাট তারা কখনোই কেউই কিন্তু পেয়ার্ড স্ট্রাকচার নয়। অন্যদিকে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, দেখবে মেন্ডেল সবসময় তার মোনোহাইব্রিড ক্রস বা ডাইহাইব্রিড ক্রসেতে বিশেষ করে যেটা বলেছিল যে প্রত্যেকটা ফ্যাক্টর তারা কিন্তু নিজেদের মধ্যে স্বাধীন বিন্যাসে সঞ্চারিত হয়, ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্টেড হয়, যেটা কিন্তু অ্যাকচুয়ালি খুব মানে সমানভাবে বা খুব একদম ক্রুশিয়ালি সেপারেশনের যে ব্যাপারটা যেমন সেল ডিভিশনে হয়, একমাত্র ডিএনএটাই খুব ভালোভাবে সমান করে সেপারেট করা হয়। কিন্তু বাকি প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটের ক্ষেত্রে সেপারেশনে কখনো কিন্তু এরকম কোনো ব্যাপার থাকে না যে খুব সিনসিয়ারলি দুটো সেলের মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউট করা হয়। ডিস্ট্রিবিউশনটা কিন্তু হ্যাপাজাটি হয়, কখনো এত সিনক্রোনাইজড ওয়েতে হয় না। তো সেই কারণে মনে করা যায় যে অ্যাকচুয়ালি জিন যেটাকে আমরা বলছি, যেটার ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট আমরা দেখি, সেটা অ্যাকচুয়ালি আছে যেটা, সেটা হচ্ছে ক্রোমোজোমের মধ্যে। অন্যদিকে সেগ্রিগেশন এবং রিইউনিয়ন, অ্যাকচুয়ালি মেন্ডেল দেখবে প্রত্যেকটা যে জিন বা ফ্যাক্টরের যে অ্যালিলগুলো ছিল সেগুলো গ্যামেট তৈরির সময় সেপারেশনের কথা, এবং যখনই দুটো গ্যামেট ফিউজ হচ্ছে তখন সেখানেতে নতুন জায়গোট তৈরির সময় তাদের সংযোজনের কথা বলা হয়।
তো আমরাও জানি যে নিউক্লিয়াস যখনই সেপারেট হয় তখন তার ডিএনএ গুলো সেটা সেপারেটেড হয়, এবং যখন গ্যামেট ফর্মেশন হতে যায় তখন গ্যামেটের কিন্তু নিউক্লিয়াস যেটা, সেই নিউক্লিয়াস দুটো যখনই যুক্ত হয়, নিউক্লিয়াস দুটো কিন্তু পরস্পর যুক্ত হয় একটাই সেখানেতে কমন নিউক্লিয়াস তৈরি করে, এবং যে জাইগোটের ক্ষেত্রে যে ক্রোমোসোম নাম্বার 2n হয়। কিন্তু কখনোই আমরা দেখি না যে গ্যামেটের মধ্যে থেকে দুজনকার অ্যাকচুয়ালি মাইটোকন্ড্রিয়া ফিউজ করে গেল, বা গলগি বডিজ ফিউজ করে গেল, বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ফিউজ করে গেল। তো যেহেতু ফিউশনটা নিউক্লিয়াসেরই হচ্ছে, এবং নিউক্লিয়াসের মধ্যে মেনলি ডিএনএ মলিকিউলটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, তো ন্যাচারালি এটাও মনে করা যেতে পারে যে অ্যাকচুয়ালি জিন বা ফ্যাক্টর বলে যেটাকে আমরা বলছি সেটা অ্যাকচুয়ালি ক্রোমোজোমের ওপরেতেই সেটা অবস্থিত। এবং আরেকটা জিনিস হচ্ছে কন্টিনিউটি, যে বংশ পরম্পরায় দেখা যায় যে ডিএনএটাই এটা কিন্তু পরবর্তী বংশে সঞ্চারিত হয়, কারণ আমরা জানি যে স্পার্ম যেটা, স্পার্ম থেকে ওভার মধ্যে জাস্ট ডিএনএটাই শিফট হয়, সেখান থেকে কিন্তু কোনো প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, অন্য কোনো মলিকিউল আসে না। তাহলে কন্টিনিউটি যেটা পাচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো ডিএনএ মলিকিউলটাই। তো ন্যাচারালি এটাই কিন্তু ক্রোমোসোমের মানে এইটাই কিন্তু অ্যাকচুয়ালি ডিএনএ বা এটাই হেরিডিটি বা জেনেটিক ক্যারেক্টার সেটাকে ক্যারি করে। আর যেটা বলা হয় সেটা হচ্ছে মিউটেশন। দেখো ডিএনএর অ্যাকচুয়ালি মিউটেশন হতে পারে, যার জন্য তার মধ্যে নতুন বৈশিষ্ট্য আসতে পারে, কিন্তু কার্বোহাইড্রেট, ফ্যাট বা প্রোটিনের কখনো মিউটেশন হয়েছে বলে কোনোদিনই সেটা কিন্তু জানা যায় না, কারণ আর্টিফিশিয়ালি কখনোই কিন্তু কোনো রকম কার্বোহাইড্রেট, প্রোটিন বা ফ্যাটকে কিন্তু মিউটেটেড করা যায়নি। তো ন্যাচারালি দেখো মিউটেশন যেটা, এই প্রপার্টিটাও শুধুমাত্র ডিএনএ বা ক্রোমোজোমের রেসপেক্টেই আমরা কিন্তু আলোচনা করতে পারি। এবং তার সাথে সাথে লিঙ্কেজ, লিঙ্কেজ মানে হচ্ছে যে ডিএনএ যেহেতু সুতোর মতো একটা স্ট্রাকচার, তার মধ্যেই জিনগুলো কিন্তু পরপর লিঙ্কড কন্ডিশনে একে অপরের সাথে যুক্ত অবস্থায় থাকে, কিন্তু কখনোই কিন্তু যে অ্যাকচুয়ালি প্রোটিন, কার্বোহাইড্রেট বা ফ্যাটের ক্ষেত্রে ওই রকমভাবে পরপর যুক্ত হয়ে সেটা একটা লিনিয়ার স্ট্রাকচার গঠনের কোনো ব্যাপার থাকে না। তো সেই কারণে লিঙ্কেজ যে প্রপার্টিটা সেটাও দেখো আমরা এক্সপ্লেন করতে পারি কিন্তু ডিএনএ এর মাধ্যমে বা ক্রোমোজোমের মাধ্যমে। সুতরাং এই প্রপার্টিসগুলো সমস্ত থাকার জন্য আমরা অ্যাকচুয়ালি যেটা বলতে পারি যে জিন বা মেন্ডেল যেটাকে বারবার ফ্যাক্টর বলে আলোচনা করতেন, সেটা পুরোটাই আছে যেটা, সেটা কিন্তু ক্রোমোজোমের মধ্যে, এবং এটাই ক্রোমোজোমাল থিওরির একদম বেসিক বক্তব্য। এবার এর পরবর্তী ক্ষেত্রে যত আরও সময় বাড়তে থাকে তত দেখা যায় যে এরকম শুধু তত্ত্ব নয়, প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টের মাধ্যমেও এই জিনিসগুলোকে কিন্তু প্রমাণ করা শুরু হয়। এবং এই প্রমাণের ক্ষেত্রে সবার প্রথম যার নাম আসে সেটা হচ্ছে মর্গ্যান, টিএইচ মর্গ্যান বা থমাস হান্ট মর্গ্যান। এবং মর্গ্যান এবং তার সহকর্মীরা, বিশেষ করে মর্গ্যান এবং ব্রিজেস, এরা দুজন সায়েন্টিস্ট অ্যাকচুয়ালি ড্রসোফিলা নিয়ে প্রচুর পরীক্ষা করেছিলেন। এবং 1910 সালে 1910 তারা সবার ফার্স্টেতে ড্রসোফিলা নিয়ে একটা এক্সপেরিমেন্ট করে, এবং সেখানেতে ড্রসোফিলার যে চোখের বর্ণ, সেই চোখের বর্ণ হচ্ছে লাল হয় নর্মালি, বা কোনো কোনো সময় এটা মিউটেটেড হয়ে সেটা দেখা যায় যে সাদা চোখের বর্ণও হতে পারে। এবং এই সাদা চোখের বর্ণ নিয়ে যখন তারা পরীক্ষা করতে শুরু করে, এবং তখন তারা অ্যাকচুয়ালি ওটা বোঝায় বা ওটা এক্সপ্লেন করে যে এই সাদা চোখের বর্ণের যে ক্যারেক্টারটা সেটা এক্স ক্রোমোজোমের মাধ্যমে কিন্তু বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। এবং এইটা যখনই তারা এক্সপেরিমেন্টালি প্রুভ করতে সফল হন, তখন কিন্তু আরও ভালো করে প্রমাণিত হয়ে যায় যে যে কোনো ক্যারেক্টার সেটা কিন্তু ক্রোমোজোমের মাধ্যমেই একটা জেনারেশন থেকে একটা জেনারেশনে যায়। এবং এক্ষেত্রে দেখো আরও জিনিসটা কিন্তু পরিষ্কারভাবে প্রমাণ হয়ে যায় যে মেন্ডেল যেটাকে ফ্যাক্টর বলতেন বা যেটাকে আমরা জিন বলে থাকি, সেই জিনটা প্রকৃতপক্ষে অবস্থান করে যেটা, সেটা হচ্ছে ক্রোমোজোমের মধ্যে। তো এটাই দেখো ক্রোমোজোমাল থিওরির যে এভিডেন্স বলা হয় সেটা। এবং এর পরবর্তী ক্ষেত্রে আরও দেখা যায় যে বিভিন্ন বৈশিষ্ট্য বা বিভিন্ন রোগ, যেমন দেখা যায় যে এক্স ক্রোমোজোমাল ডিজিজ, এক্স ক্রোমোজোমাল যে ডিজিজগুলো হয় সেগুলোর ক্রিস ক্রস ইনহেরিটেন্স প্যাটার্ন দেখায়, অর্থাৎ আক্রান্ত পিতা থেকে পরবর্তী জেনারেশনে অ্যাকচুয়ালি কন্যা সন্তানরা এই রোগটায় আক্রান্ত হয়, এবং আক্রান্ত মাতা থেকে পরবর্তী জেনারেশনে মানে পুত্র সন্তানরা সেই রোগেতে আক্রান্ত হয়। তো এক্স ক্রোমোসোমাল যে ডিজিজগুলো তার যে ক্রিস ক্রস ইনহেরিটেন্স প্যাটার্ন, এগুলো যখন স্টাডি করা হয় বা কোনো সময় অ্যাকচুয়ালি দেখো এখানেতে যেমন ছবিতে দেখানো হয়েছে দুটো ক্ষেত্রে, একটা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এক্ষেত্রে যেটা দেখানো হয়েছে বাবা হচ্ছে অ্যাফেক্টেড এক্স ক্রোমোসোমাল ডিজিজে, তাহলে বাবার থেকে দেখো পরবর্তী জেনারেশনে মেয়েদের মধ্যে ওই ডিজিজটা কিন্তু অ্যাকচুয়ালি গেছে। আর যখন কোনো সময় মা কোনো ডিজিজে এফেক্টেড হয়, সেক্ষেত্রে দেখো পরবর্তী জেনারেশনে যখন ডিজিজটা অ্যাকচুয়ালি যাচ্ছে, তখন সেক্ষেত্রে অ্যাকচুয়ালি মানে মায়ের থেকে কিন্তু ছেলেদের মধ্যে রোগটা হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি হয়। মেয়েদের ক্ষেত্রে ম্যাক্সিমামই যেটা হয় সেটা হচ্ছে কেরিয়ার। দেখবে ক্রোমোসোমাল ইনহেরিটেন্স প্যাটার্নের যখন আমরা এই ডিজিজগুলো নিয়ে পড়ি,
যে দেখবে সেখানেতে হিমোফিলিয়া, তারপর দেখবে বর্ণান্ধতা যে ডিজিজগুলো রয়েছে বা থ্যালাসেমিয়া, এইগুলোর যখন আমরা প্যাটার্নগুলো পড়ি, বংশ পরম্পরায় তাদের সঞ্চারিত হওয়ার কথাগুলো সম্পর্কে পড়ি, বা আগেও দেখবে এগুলো নিয়ে পড়েছি আমরা, তো সেখানে তো আমরা দেখেছি যে সেগুলোর সেই এক্সপেরিমেন্টগুলো যত দেখো আস্তে আস্তে সেই পেডিগ্রিগুলোকে যত মানে ক্যালকুলেট করা হয়, যত সেগুলো নিয়ে অনুশীলন করা হয়, তত বোঝা যায় যে ক্যারেক্টারগুলো কিন্তু অ্যাকচুয়ালি ক্রোমোজোমের থ্রু দিয়েই আসে। এবং এটা সূচনা কিন্তু করেছিল সেটা হচ্ছে টি.এইচ মর্গ্যান, এবং পরবর্তী ক্ষেত্রে এই জিনিসগুলো আসার পর আরও দেখা যায় যে জিনিসগুলো কিন্তু ইজি হয়, এবং মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করে যে সব বৈশিষ্ট্যগুলোই কিন্তু ক্রোমোজোমের মাধ্যমেই যায়, এবং এইগুলো কিন্তু তার প্র্যাকটিক্যাল অ্যাকচুয়ালি এক্সাম্পল। যেমন ওয়াই লিঙ্ক যে ক্যারেক্টার যেগুলো হয়, সেটা সবসময় বাবার থেকে পুত্র সন্তানদের মধ্যেই যায়, কন্যা সন্তানদের এদের কোনো বৈশিষ্ট্য বা কোনো প্রভাব কিন্তু থাকেই না। এবং ওয়াই ক্রোমোজোম দিয়ে বাহিত যে অ্যাকচুয়ালি যে ক্যারেক্টারগুলো থাকে, সেই ক্যারেক্টারগুলোকে বলা হয় অ্যাকচুয়ালি হল্যান্ড্রিক জিন, মানে ওই জিনগুলোর নাম হচ্ছে হল্যান্ড্রিক জিন। এবার হল্যান্ড্রিক কথাটার অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে যে প্রিটেনিং টু এন্টায়ার মেল, হলো মিনস হচ্ছে টোটাল, আর অ্যান্ড্রিক মিনস হচ্ছে মেল, অর্থাৎ পুরুষ বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী জিন। তো সেই জন্য দেখবে যে ওয়াই ক্রোমোজোম অবস্থিত জিনগুলোকে বলা হয় হল্যান্ড্রিক জিন, এবং সেটা বংশ পরম্পরায় পুত্র সন্তানদের মধ্যেই যাচ্ছে। তো এই জিনিসগুলো যত আস্তে আস্তে সবার সামনে আসতে থাকে, তত দেখো সেটা পুরোপুরিভাবে প্রমাণ হয়ে যায় যে অ্যাকচুয়ালি যে ক্যারেক্টারের কথা আমরা বলছি, সেই ক্যারেক্টারগুলো বংশ পরম্পরায় ক্রোমোজোমের মাধ্যমেই সঞ্চারিত হতে থাকে। এবার দেখো চলে আসছে আমরা ক্রোমোজোমের স্ট্রাকচার বা ক্রোমোজোমের গঠন সম্পর্কে ব্যাপারে। এবার ক্রোমোজোমের যে গঠন যেটা থাকে, সেটা আমরা জানি যে প্রোক্যারিওটের ক্ষেত্রে ক্রোমোজোম বলে আলাদা করে কোনো কিন্তু স্ট্রাকচার থাকে না, ওদের ডিএনএ যেটা থাকছে সেটা সাইটোপ্লাজমের মধ্যে দিয়ে এরকম লুপ তৈরির মাধ্যমে ওদের ডিএনএ যেটা সেটা কিন্তু অবস্থান করে, এবং সেখানেতে হিস্টোনের মতো কিছু প্রোটিন থাকে, কিন্তু খুব জটিল আকৃতির গঠনযুক্ত নয়, সিম্পল স্ট্রাকচার দিয়ে গঠিত কিছু প্রোটিন থাকে, যার গায়েতেই কিন্তু ডিএনএটা পেঁচিয়ে পেঁচিয়ে থাকে। এবং এদের যে ডিএনএটা প্রোক্যারিওটের ক্ষেত্রে থাকছে সাইটোপ্লাজমে, সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় জেনোফোর বা নিউক্লিয়েড অ্যাকচুয়ালি ডিএনএ। তো এইটাই হচ্ছে এদের দেখা অ্যাকচুয়ালি ডিএনএ স্ট্রাকচার, এবং যে কোনো সময় ডিএনএ স্টাডি করার জন্য ফুয়েল জেন স্টেন সেখানে ইউজ করা হয়। কিন্তু অন্যদিকে যদি আমরা ইউক্যারিওটের ক্ষেত্রে দেখি, তাহলে ইউক্যারিওটের যখন ক্রোমোজোম স্ট্রাকচার তৈরি হয়, কারণ প্রোক্যারিওটের ক্রোমোজোমটা শুধু এইরকমই জাস্ট হিস্টোনের গায়েতে, হিস্টোনের মতো কিছু প্রোটিনের গায়েতে জোর পেঁচিয়ে থেকে একটা সিম্পল স্ট্রাকচার, কিন্তু যখন এই ইউক্যারিওটের কথা বলা হয়, তাদের ক্ষেত্রে স্ট্রাকচারটা কিন্তু অনেক কমপ্লেক্স হয়, এবং তাদের ক্ষেত্রে আইডিয়াল ক্রোমোজোম দেখতে পাওয়া যায়। প্রোক্যারিওটের ক্রোমোজোমটাকে অ্যাকচুয়ালি প্রোক্রোমোজোম স্ট্রাকচার বলা হয়ে থাকে। এবার ফুয়েল জেন স্টেন দিয়ে যখন দেখা হয়েছে, তখন বিভিন্ন বিজ্ঞানী এই ডিএনএ স্ট্রাকচার, যেগুলো ডিএনএ থেকে যখন ক্রোমোজোম তৈরি হয়, সেই স্ট্রাকচারটাকে বিভিন্ন রকম ভাগে বা বিভিন্ন মডেলের মাধ্যমে সেগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। যেমন ড্যাংলার স্প্রিং ও রেডিয়াল লুপ মডেল, এটা একটা মডেলের কথা এসছে। মাল্টিনিম মডেল, কোনো সায়েন্টিস্ট বলেছে যে ক্রোমোজোমের মধ্যে অনেক কটা ডিএনএ সেখানে পরপর সুতোর মতো থেকে একটা বান্ডিল তৈরি করে। ইউনিনিম মডেল, কখনো বলা হয়েছে একটাই সুতো সেটা পেঁচিয়ে গিয়ে কিন্তু ডিএনএ স্ট্রাকচার তৈরি করে। কিন্তু এখন বর্তমানে যে মডেলটার দিকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং ডিএনএ থেকে ক্রোমোজোম সৃষ্টির জন্য সঠিক মডেল হিসেবে যেটা নির্বাচন করা হয়, সেটা হচ্ছে নিউক্লিওজোম সলিনয়েড মডেল। এবং এই নিউক্লিওজোম সলিনয়েড মডেল যেটা রয়েছে, এইটা সম্পর্কেই আমরা কিন্তু পড়ব যে নিউক্লিওজোম স্ট্রাকচার এবং এই সলিনয়েড যে গঠন, তার মাধ্যমে কিভাবে ডিএনএ থেকে ক্রোমোজোম যেটা সেটা তৈরি হয়। এবার যখনই এই স্ট্রাকচারটা আমরা পড়তে যাব, তখন সবার প্রথম আমাদের দেখতে হবে যে ডিএনএ স্ট্রাকচার, যে ডিএনএ যে গঠন হয়, ডিএনএ গঠনের জন্য তিনটে উপাদান থাকে। একটা হচ্ছে পেন্টোজ সুগার, এবার ডিএনএ এর ক্ষেত্রে যে সুগারটা থাকে সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। সেকেন্ড হচ্ছে নাইট্রোজেন বেস, দেখা যায় 4টে নাইট্রোজেন বেস আছে, ATGC, অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাকচুয়ালি ফসফেট H3PO4, যেটাকে আমরা অনেক সময় ফসফরিক অ্যাসিডও বলে থাকি। এবার এই তিনটে উপাদান যখন যুক্ত হতে থাকে, তখন সবার প্রথম পেন্টোজ সুগারের সাথে নাইট্রোজেন বেস যেটা সেটা যুক্ত হয়। এটা পেন্টোজ সুগার, এর সাথে নাইট্রোজেন বেস যোগ হয়েছে। এখানে যে নাইট্রোজেন বেসটা যোগ হয়েছে সেটা হচ্ছে অ্যাডেনিন। এরা দুজন যখন যোগ হয়, এই দুটো যখন প্রথম অ্যাটাচমেন্ট হয়, এই গঠনটাকে বলা হয় নিউক্লিওসাইড। এরপর এই গঠনটার সাথে, অর্থাৎ নাইট্রোজেন বেস এবং সুগারের সাথে যখন ফসফেট গ্রুপটা অ্যাটাচ হয়, অর্থাৎ এই তৃতীয় জিনিসটাও যখন যোগ হয়, তখন সেই স্ট্রাকচারটাকে বলা হয় নিউক্লিওটাইড।
এবার পরপর এরকম অনেক কটা নিউক্লিওটাইড, এইগুলো হচ্ছে দেখো এক একটা নিউক্লিওটাইড, একদিকে সুগার রয়েছে, একদিকে নাইট্রোজেন বেস রয়েছে, একদিকে ফসফেট রয়েছে। পরপর যখন অনেক কটা নিউক্লিওটাইড পরপর যুক্ত হয় তখনই সেইগুলোকে বলা হয় পলিনিউক্লিওটাইড স্ট্রাকচার। এবার ডিএনএর ক্ষেত্রে আমরা জানি যে দুটো পলিনিউক্লিওটাইড স্ট্রাকচার, দেখো এই দিকে ডিএনএর একটা স্ট্যান্ড রয়েছে আর এই দিকে উল্টো দিকে একটা স্ট্যান্ড রয়েছে, এবং ডবল স্ট্যান্ডের ডিএনএ স্ট্রাকচার যেটা সেটা তৈরি করেছে। এবং নাইট্রোজেন বেস যেগুলো রয়েছে তারা নিজেদের মধ্যে বন্ড তৈরি করে ডিএনএ স্টেবিলিটি দেয়। সবসময় এটা কিন্তু টি এর সাথে বন্ড করে, আর জি সবসময় সি এর সাথে বন্ড করে। সেই জন্য দেখো এটি এর মাঝে ডবল হাইড্রোজেন বন্ড রয়েছে, জিসি এর মাঝে ট্রিপল হাইড্রোজেন বন্ড রয়েছে। এবং এইভাবেই কিন্তু দেখো ডিএনএ যে স্ট্রাকচারটা ডবল স্ট্যান্ডার্ড স্ট্রাকচার সেটা তৈরি করেছে। এবার ডিএনএ থেকে যখন ক্রোমোজোম তৈরি হতে যায়, অ্যাকচুয়ালি দেখো ডিএনএ যেটা সেটা 2 ন্যানোমিটার তার থিকনেস হয়, এবং সেটা দেখো হিস্টোন প্রোটিনের সাহায্যে পেঁচিয়ে সেটা আস্তে আস্তে দেখো স্প্রিং এর মতো একটা স্ট্রাকচার কিছু তৈরি করছে, যেগুলো কি বলা হয় সলিনয়েড স্ট্রাকচার। এবং এইটাই কমপ্লেক্স হয়ে দেখো ক্রোমোজোম স্ট্রাকচার তৈরি করে। ক্রোমোজোমের এক একটা যে ক্রোম্যাটিড যেগুলো থাকে সেই ক্রোম্যাটিডগুলোর থিকনেস হচ্ছে 700 ন্যানোমিটার। সেই জন্য টোটাল অ্যাকচুয়ালি দেখো ক্রোমোজোম যেটা রয়েছে তার থিকনেস হবে 1400 ন্যানোমিটার। তাহলে 700 মিটার এই 2 ন্যানোমিটারের একটা ডিএনএ সেটা দেখো কয়েল হয়ে গিয়ে কিভাবে এই 1400 ন্যানোমিটারের একটা ক্রোমোজোম স্ট্রাকচার তৈরি করছে, সেইটাই আমরা কিন্তু এই সলিনয়েড মডেল বা নিউক্লিওজোম মডেলে পড়ব। এবার এই মডেলটা শুরু হচ্ছে 2 ন্যানোমিটারের যে ডিএনএটা থাকে সবার প্রথম হিস্টোন প্রোটিনের গায়েতে এটা পেঁচায়। কিন্তু হিস্টোন প্রোটিন যেটা অবস্থান করে সেটা হচ্ছে হিস্টোন অক্টামার দিয়ে তৈরি হয়। অ্যাকচুয়ালি হিস্টোন প্রোটিন সেটা কিন্তু থাকে যেটা সেটা হচ্ছে 5 রকমের হিস্টোন প্রোটিন এখানেতে থাকে। দুটো হচ্ছে H2A, মানে অ্যাকচুয়ালি যেটা থাকে সেটা হচ্ছে H1, 5 রকমের যে হিস্টোন প্রোটিন, একটা হচ্ছে H1, একটা হচ্ছে H2A, একটা হচ্ছে H2B, একটা H3, একটা হচ্ছে H4। এদের মধ্যে H2A দুটো, H2B দুটো, H3 দুটো এবং H4 দুটো নিয়ে টোটাল 4টে করে, টোটাল দেখো মানে 4 রকমের হিস্টোন প্রোটিন দুটো করে টোটাল 8টা হিস্টোন প্রোটিন একসাথে যোগ হয়, এবং এই গঠনটাকে বলা হয় হিস্টোন অক্টামার। এই হিস্টোন অক্টামারের গায়েতে ডিএনএ যেটা সেই ডিএনএটা পেঁচাতে শুরু করে, এবং মোটামুটি 1.75 টার্ন পেঁচায়। 1.75 টার্ন মানে হচ্ছে একটা ফুল টার্ন নেয়, আর একটা যেটা সেটা হচ্ছে হাফ টার্ন নেয়। হাফ টার্নের একটু বেশি 75% মতো টার্ন নিয়ে সেখান থেকে ডিএনএটা বেরিয়ে চলে যায়, এবং সেটা গিয়ে আবার আবার একটা হিস্টোন অক্টামারের গায়েতে ওটা পেঁচায়। এবার অ্যাকচুয়ালি যে ডিএনএটা এই হিস্টোন অক্টামারের গায়েতে পেঁচাচ্ছে সেইটাকে বলা হয় কোড ডিএনএ। আর দুটো নিউক্লিওজোম বা দুটো অ্যাকচুয়ালি হিস্টোন অক্টামারের মাঝে যে অ্যাকচুয়ালি লিঙ্কার যে ডিএনএটা রয়েছে, যে ডিএনএটা মাঝে কানেক্টার হিসেবে রয়েছে, সেটাকে বলছে লিঙ্কার ডিএনএ। এবার এই যে হিস্টোন অক্টামারের গায়েতে যে পেঁচিয়েছে এই ডিএনএটা যাতে খুলে পড়ে না যায় বা এটা যাতে সরে না যায়, সেই জন্য H1 প্রোটিনটা এখানে সেলোটেপের মতো কাজ করে এবং এই ডিএনএটাকে এখানে আটকে রেখে দেয়। তার মানে অ্যাকচুয়ালি দেখো যে H2A, H2B, H3, H4 এগুলো প্রত্যেকটা 2 কপি করে হিস্টোন অক্টামার তৈরি করছে, যার গায়েতে ডিএনএটা 1.75 টার্ন পেঁচাচ্ছে। এবং এই ডিএনএটাকে আটকে রাখার জন্য সেখানেতে দেখো আরেকটা প্রোটিন রয়েছে যেটা হচ্ছে H1 প্রোটিন, যেটা ওটাকে ওখানে আটকে রেখে দিচ্ছে। এবং দুটো মাঝখানেতে একটা লিঙ্কার ডিএনএ আছে যেটা দুটোকে পরস্পরকে দেখো কানেক্ট করে রেখেছে। এবং এই গোটা স্ট্রাকচার যেটা রয়েছে এই স্ট্রাকচারটার মধ্যে দেখা যায় এই কোড ডিএনএ যেটা মানে যে ডিএনএটা পেঁচিয়ে আছে সেখানেতে মোটামুটি 146 বেস পেয়ার সেখানে ডিএনএ থাকে, আর লিঙ্কার ডিএনএ যেটা থাকে সেটা মোটামুটি দেখা যায় 54 বেস পেয়ার মতো হয়। সেই জন্য দেখা যায় যে এই কোড ডিএনএ আর লিঙ্কার ডিএনএ মিলে মোটামুটি 200 বেস পেয়ারের মতো ডিএনএ লেন্থ অ্যাকচুয়ালি কিন্তু অবস্থান করছে, যেটা সেটা হচ্ছে এই জায়গায়। এবার ডিএনএ যেটা সেটা অ্যাকচুয়ালি হয় যেটা সেটা হচ্ছে 2 ন্যানোমিটার, আর যখনই এটা হিস্টোন অক্টামারের গায়েতে পেঁচাচ্ছে এর থিকনেস যেটা হয়ে যায় সেটা হচ্ছে 10 ন্যানোমিটার। তাহলে অ্যাকচুয়ালি দেখো এই যে হিস্টোন অক্টামার যে স্ট্রাকচারটা রয়েছে সেইটাকে অ্যাকচুয়ালি বলা হয় ক্রোম্যাটোজোম, আর অন্যদিকে লিঙ্কার যে ডিএনএটা আছে সেটার আর এক নাম হচ্ছে স্পেসার ডিএনএ, যেটা মোটামুটি 54 বেস পেয়ার নিয়ে তৈরি হয়। এবার পাখির ক্ষেত্রে অ্যাকচুয়ালি ওয়েট কমানোর জন্য H1 প্রোটিনের বদলে যেটা থাকে সেটা হচ্ছে H5 বলে একটা প্রোটিন থাকে, যেটা দিয়ে এই মানে নিউক্লিওজোমের গায়েতে মানে এই যে ডিএনএ যেটা সেটা হিস্টোন প্রোটিনের গায়েতে আটকানো থাকে। অ্যাকচুয়ালি এই যে হিস্টোন প্রোটিন এবং তার গায়েতে কোড ডিএনএ পেঁচানো এই গোটা স্ট্রাকচারটাকে একসাথে বলে যেটা সেটা হচ্ছে নিউক্লিওজোম স্ট্রাকচার। এবার এই নিউক্লিওজোম যে স্ট্রাকচারটা রয়েছে এই নিউক্লিওজোম স্ট্রাকচারটারই ওয়েট কমানোর জন্য পাখির ক্ষেত্রে এখানে H1 প্রোটিনের জায়গায় থাকে H5 প্রোটিন, যেটা ওর ওয়েটটাকে অনেকটা কমিয়ে দেয়।
এখানে মোটামুটি দেখো যে 5 রকমের যে হিস্টোন রয়েছে সেটা সম্পর্কে দেখানো হচ্ছে H1, H2A, H2B, H3, H4। এদের মধ্যে এরা অ্যাকচুয়ালি দুটো দুটো করে এই অক্টামার যেটা সেটা তৈরি করছে, আর H1 প্রোটিন যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি সেলোটেপের মতো ডিএনএটাকে এর গায়েতে আটকে রাখছে। এবার অ্যাকচুয়ালি দেখো যে এখানকার মধ্যে যত তুমি H1 থেকে H4 এর দিকেতে যাবে, দেখো এখানে মেনলি দুটো জিনিস যে তৈরি হয়, একটা হচ্ছে লাইসিন আর আর্জিনিন, মানে হিস্টোন প্রোটিন সবই লাইসিন আর আর্জিনিন দিয়েই তৈরি হয়। এবার H1 এর দিকেতে যত যাচ্ছ সেখানে লাইসিনের পরিমাণ বেশি, আর্জিনিনের পরিমাণ কম। যত তুমি পরবর্তী দিকে যাচ্ছ দেখো সেখানে আর্জিনিনের পার্সেন্টেজ বাড়ছে আর লাইসিনের পার্সেন্টেজ কিন্তু কমে কমে যাচ্ছে। এবার দেখো এর পরবর্তী পর্যায়ে যেটা হয় সেটা হচ্ছে হিস্টোন অক্টামারগুলো H1 প্রোটিনের সাহায্যে একে অপরের সাথে অ্যাটাচ হয় এবং একে অপরের সাথে অ্যাটাচ হয়ে সেইটা একটা স্প্রিংয়ের মতো গঠন তৈরি করে এবং প্রত্যেকটা H1 প্রোটিন একে অপরের সাথে মোটামুটি 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে বন্ড করে এবং 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে বন্ড করার জন্য আস্তে আস্তে তারা দেখো পরপর একটা 6টা হিস্টোন প্রোটিন যখনই যুক্ত হয় H1, তারা দেখো 360 ডিগ্রি একটা টার্ন নিয়ে নেয়, যার জন্য পুরো একটা 360 ডিগ্রি রোটেশন নেয়, যার জন্য এটা একটা মানে ফাঁপা টিউবের মতো স্ট্রাকচার তৈরি করে এবং যেটা থিকনেস হয় অ্যাকচুয়ালি 30 ন্যানোমিটার। কারণ দেখো এই একটা নিউক্লিওজোমের স্ট্রাকচার যেটা ছিল 10 ন্যানোমিটার, এবার যখনই ওটা দেখো ওরকম করে টার্ন নিচ্ছে তাহলে এর থিকনেস যেটা হয় 30 ন্যানোমিটার। কারণ এইটা মোটামুটি 10 ন্যানোমিটার, মাঝের গ্যাপটা 10 ন্যানোমিটার আর এই সাইডে আবার একটা 10 ন্যানোমিটার। তো এইটাকেই বলা হয় সলিনয়েড স্ট্রাকচার এবং এর থিকনেস যেটা হয় সেটা হচ্ছে 30 ন্যানোমিটার। এবার ওই সলিনয়েড যে স্ট্রাকচারটা যেটা তৈরি হয় সেটা দেখা যায় স্ক্যাফোল্ড বলে একটা প্রোটিন আছে। এই যে এইটা দেখছো এটাকে বলা হয় ক্রোমোজোমাল স্ক্যাফোল্ড প্রোটিন এবং এই স্ক্যাফোল্ড প্রোটিন যেটা এটা কিন্তু একটা নন হিস্টোন প্রোটিন, মানে এটা একটা অ্যাসিডিক প্রোটিন। হিস্টোন প্রোটিন মানে হচ্ছে ক্ষারীয় প্রোটিন, এটা হচ্ছে অ্যাসিডিক প্রোটিন। তার গায়েতে এই যে সলিনয়েড যেটা রয়েছে সেই সলিনয়েডটা অ্যাকচুয়ালি লুপের মতো অ্যাটাচ হয় এবং এই লুপের মতো অ্যাটাচ হওয়ার পর এই গোটা জিনিসটাই অ্যাকচুয়ালি পেঁচায়, মানে এই যে স্ক্যাফোল্ড যে প্রোটিনটা সেইটা অ্যাকচুয়ালি পেঁচায় এবং যখনই এটা পেঁচায় তখনই কিন্তু এই যে থিকনেসটা আমরা পাই এইটাই কিন্তু একটা ক্রোম্যাটিড, অর্থাৎ 700 ন্যানোমিটারের যে থিকনেস যেটা সেই 700 ন্যানোমিটার থিকনেসটা তৈরি করে। তাহলে এখানে দেখো নন হিস্টোন প্রোটিন যেটা রয়েছে এই যে এখানেতে এই যে স্ক্যাফোল্ড প্রোটিন যেটা সেখানেতে যেটা থাকে সেটা হচ্ছে টাইরোসিন আর ট্রিপ্টোফ্যান। যেমন আমরা বললাম হিস্টোন প্রোটিনের মধ্যে রয়েছে আর্জিনিন আর লাইসিন, সেরকম নন হিস্টোন প্রোটিন যেটা স্ক্যাফোল্ড যেটা সেটা রয়েছে টাইরোসিন আর ট্রিপ্টোফ্যান বলে এই দুটো উপাদান দিয়ে এটা তৈরি হয়। এবং এই ক্ষেত্রে যখন এই কয়েলিংটা হয় তখন যদি খুব জটিলভাবে কয়েলিংটা হয় এবং খুব ঘনভাবে পেঁচানো থাকে তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে প্লেকটোনেমিক কয়েলিং, আর যদি একটু লুজলি পেঁচানোটা থাকে তাহলে তখন সেটাকে বলা হয় প্যারানেমিক কয়েলিং। এবং এই ডিএনএ থেকে যখন ক্রোমোজোম ফর্মেশন হতে যায় সেখানে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের মতো কিছু আয়নও কিন্তু হেল্প করে। এবং যখন এই ক্রোমোজোমটা তৈরি হতে যায় তাহলে প্রথম দেখো 2 ন্যানোমিটার ডিএনএ ফার্স্ট 10 ন্যানোমিটার নিউক্লিওজোম তৈরি করলো। নিউক্লিওজোম পরবর্তী ক্ষেত্রে দেখো অ্যাকচুয়ালি সেখানেতে পেঁচিয়ে স্প্রিংয়ের মতো একটা 30 ন্যানোমিটারের সেখানেতে দেখো একটা ফোল্ডিং তৈরি করলো, মানে সেখানে সলিনয়েড তৈরি করলো। 30 ন্যানোমিটার ডিএনএ যেটা সেটা অ্যাকচুয়ালি মানে এই যে 30 ন্যানোমিটারের যে এখানে সলিনয়েড স্ট্রাকচারটা হলো সেটা স্ক্যাফোল্ড প্রোটিনের ওপরে লুপ তৈরি করলো এবং এই লুপটার থিকনেস যেটা সেটা হচ্ছে 300 ন্যানোমিটার এবং এই টোটালটা যখন এসে পেঁচাচ্ছে তখন এইটাই তৈরি করলো ক্রোম্যাটিড, যেটা দেখো 700 ন্যানোমিটার, আর এরকম দুটো ক্রোম্যাটিড নিয়ে 1400 ন্যানোমিটারের টোটাল ক্রোমোজোমটা অ্যাকচুয়ালি তৈরি করে। এটার দেখার জন্য বা এটা বোঝার জন্য দেখো আমরা একটা ভিডিওর সাহায্য নিচ্ছি, এটাতে আরও সহজে আমরা গোটা জিনিসটা বুঝতে পারবো। এটা হচ্ছে 2 ন্যানোমিটারের যে ডিএনএ রয়েছে সেই 2 ন্যানোমিটারের ডিএনএটা। এবার এইগুলো হচ্ছে হিস্টোন অক্টামার, যেখানে H2A, H2B, H3, H4 এরা দুটো দুটো করে আছে। প্রথম দেখো ডিএনএ যেটা সেটা পেঁচালো, তাহলে 2 ন্যানোমিটার ডিএনএ এটা দেখো আস্তে আস্তে হিস্টোন অক্টামারগুলোর গায়েতে পেঁচাচ্ছে। এইগুলো হচ্ছে H1 প্রোটিন। H1 প্রোটিনগুলো গিয়ে দেখো ওকে আটকে দিল। এবার এইটাই তৈরি করলো 10 ন্যানোমিটারের নিউক্লিওজোম, যেটা সেই নিউক্লিওজোম। এইগুলো হচ্ছে লিঙ্কার ডিএনএ। এবার H1 প্রোটিনগুলো একে অপরের সাপেক্ষে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে তারা দেখো পেঁচাতে শুরু করলো এবং যখনই দেখো পেঁচাতে শুরু করলো তারা একটা স্প্রিংয়ের মতো গঠন তৈরি করছে এবং পরপর দেখো এইভাবে পেঁচিয়ে স্প্রিংটা তৈরি করলো। এই যে স্প্রিং যেটা এইটাই হচ্ছে সলিনয়েড মডেল বা এটাই বলছে সলিনয়েড স্ট্রাকচার। এর থিকনেস যেটা হয় সেটা হচ্ছে 30 ন্যানোমিটার। এরকম করেই দেখো একটা লম্বা সুতোর মতো ডিএনএটা পেঁচিয়ে তৈরি করেছে
এবং এই ক্ষেত্রে এই যে গঠনটা যেটা তৈরি হলো এর থিকনেস হচ্ছে অ্যাকচুয়ালি, এটা সলিনয়েড বলা হয়, এটার থিকনেস হচ্ছে 30 ন্যানোমিটার। এবার দেখো এই যে স্ক্যাফোল্ড প্রোটিন যেটা নন হিস্টোন প্রোটিন, সেই নন হিস্টোন প্রোটিনের ওপরেতে দেখো 30 ন্যানোমিটারের সলিনয়েডটা এরপরে এখানেতে লুপ তৈরির মাধ্যমে দেখো এসে অ্যাটাচ হলো, এই যে লুপ তৈরি করেছে। যখন লুপ তৈরি করছে এইটার থিকনেস হচ্ছে দেখো 300 ন্যানোমিটার। এবার ওই 300 ন্যানোমিটার যে ফাইবারটা তৈরি হলো সেইটা অ্যাকচুয়ালি আবার দেখো সলিনয়েড তৈরি করছে, এটাকে বলা হয় সুপার কয়েলিং। এবং এই সুপার কয়েলিং যখন তৈরি করলো এইটার থিকনেস হয়ে গেল যেটা, সেটা হচ্ছে 700 ন্যানোমিটার। এবং এইটাই কিন্তু এক একটা ক্রোম্যাটিড। আর এইটা যদি লুজলি অ্যাকচুয়ালি প্যাঁচটা তৈরি হয় তখন সেটাকে বলা হয় প্যারানেমিক কুণ্ডলী। যদি খুব কমপ্লেক্সভাবে তৈরি করে তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় প্লেকটোনেমিক কুণ্ডলী। এবং সেক্ষেত্রে দেখো দুটো এরকম অ্যাকচুয়ালি ক্রোম্যাটিড নিয়ে তৈরি করে যেটা, সেটা হচ্ছে 1400 ন্যানোমিটারের যে ক্রোমোজোম যেটা রয়েছে, সেই 1400 ন্যানোমিটারের ক্রোমোজোম। এবার দেখো যদি আমরা ক্রোমোজোম স্ট্রাকচারটাকে একটু স্টাডি করি, আগেও দেখবে আমরা পড়েছি যে সব থেকে ভালো ক্রোমোজোম বোঝা যায় মেটাফেজ দশায়। সেই জন্য দেখা যায় যখনই ক্রোমোজোমের কথা আমরা বলি সেটা সবসময় মেটাফেজিক ক্রোমোজোমের কথাই আমরা আলোচনা করি। এবার ক্রোমোজোমের ক্ষেত্রে যেটা বলা হয় যে মেটাফেজিক ক্রোমোজোমে যেটা হয় সেটা হচ্ছে দেখো দুটো সিস্টার ক্রোম্যাটিড সেখানেতে পাশাপাশি অবস্থান করছে। এবার এখানকার মধ্যে ক্রোমোজোমের মধ্যে এই যে এক একটা গঠন রয়েছে এইগুলোকে বলা হচ্ছে এক একটা ক্রোম্যাটিড, এবং একই ক্রোমোজোমে অবস্থিত দুটো ক্রোম্যাটিডকে বলা হয় পরস্পরের সিস্টার ক্রোম্যাটিড। এবার দেখো এই সিস্টার ক্রোমোজোমের প্রত্যেকটা ক্রোম্যাটিডের মধ্যে দেখো একটা সুতোর মতো পেঁচানো গঠন এখানেতে দেখতে পাওয়া যাচ্ছে, যেগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে ক্রোমোনিমাটা। ওই স্ট্রাকচারটাকেই বলা হয় ক্রোমোনিমাটা। এবার এই ক্রোমোনিমাটার মাঝে মাঝে ছোট ছোট বিন্দু বিন্দু ডটের মতো কিছু জিনিস দেখা যায়, যেটা হচ্ছে নিউক্লিওজোম স্ট্রাকচারটা। তো সেইগুলোকে বলা হয় ক্রোমোমিয়া। অ্যাকচুয়ালি ক্রোমোনিমাটা যেটা, এটা হচ্ছে 30 ন্যানোমিটারের যে সলিনয়েড স্ট্রাকচার সেইটাকে বলছে। আর ক্রোমোমিয়ার বলতে যেটা বোঝানো হয়, মিয়ার কথাটার অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে খণ্ড। অর্থাৎ ডিএনএর মধ্যেতে বা ক্রোমোজোমের মধ্যে ছোট ছোট বিডের মতো স্ট্রাকচার দেখা যায়, অর্থাৎ যেটা নিউক্লিওজোম যে গঠনটা পড়লাম সেই এক একটা বিডকেই নিউক্লিওজোমকেই বলে, যেটা সেটা হচ্ছে ক্রোমোমিয়া। অন্যদিকে সেন্ট্রোমিয়ার যেটা বলা হয় যে অ্যাকচুয়ালি দুটো সিস্টার ক্রোম্যাটিড মাঝে একটা জায়গায় পরস্পরের সাথে আটকানো থাকে, এইখানেতেই দেখা যায় যে কিছু প্রোটিন থাকে, যে প্রোটিনগুলো এই দুটো ক্রোমোজোমকে পরস্পরের সাথে আটকে রেখে দেয়। এবং এই প্রোটিনটাকে বলা হয় কাইনেটোকোর প্রোটিন। এবং কাইনেটোকোর প্রোটিন থাকার জন্য ওই অঞ্চলের ক্রোম্যাটিডগুলো একটু সংকুচিত হয়। তো এই অঞ্চলটাকে বলা হয় যেটা, সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, বা এটাকে বলা হয় প্রাথমিক খাঁজ বা প্রাইমারি কনস্ট্রিকশন। এবার অনেক সময় প্রাথমিক খাঁজ ছাড়াও, এবং এই প্রাথমিক খাঁজ যেখানে থাকে প্রাইমারি মানে যেখানে কনস্ট্রিকশন থাকে, সেখানে স্পিন্ডল ফাইবার বা বেম তন্তুগুলো এসে কিন্তু চারধার থেকে অ্যাটাচ হয়। এবার অন্যদিকে সেন্ট্রোমিয়ার মানে অ্যাকচুয়ালি ছাড়াও প্রাইমারি কনস্ট্রিকশন ছাড়াও অনেক সময় সেকেন্ডারি কনস্ট্রিকশন দেখতে পাওয়া যায়। এটা কোনো ক্রোমোজোমে থাকতেও পারে, কোনো ক্রোমোজোমে নাও থাকতে পারে। তো সেকেন্ডারি কনস্ট্রিকশন যেটা করে, এর কাজ সম্পর্কে যেটা জানা যায় সেটা হচ্ছে এই সেকেন্ডারি কনস্ট্রিকশন যখন সেল ডিভিশন হয়ে যায়, সেলের ভেতরেতে নিউক্লিয়াসে যে নিউক্লিওজোম যে গঠনটা থাকে, যেখান থেকে রাইবোজোম তৈরি হয়, সেই নিউক্লিওজোম গঠনের ক্ষেত্রে এটা কিন্তু মানে অ্যাকচুয়ালি নিউক্লিওজোম নয়, নিউক্লিওলাস। নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিওলাস বলে একটা ঘন অঞ্চল থাকে যেখান থেকে রাইবোজোম তৈরি হয়। সেই নিউক্লিওলাস তৈরিতে অ্যাকচুয়ালি সেকেন্ডারি কনস্ট্রিকশন কাজ করে। তো সেই জন্য ওই সেকেন্ডারি কনস্ট্রিকশনে যেহেতু দেখো ওটা মানে ওটা কাজ করে, সেই জন্যই ওই সেকেন্ডারি কনস্ট্রিকশনকে বলা হয় নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন বা এনওআর যেটা বলে। আর নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়নের পরবর্তী যে অংশটা থাকে সেই অংশটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে স্যাটেলাইট। এবং যে ক্রোমোজোমেতে স্যাটেলাইট থাকে তাদেরকে বলা হয় স্যাট ক্রোমোজোম। যদিও স্যাট কথাটার অর্থ কিন্তু স্যাটেলাইট নয়, স্যাট কথাটার অর্থ হচ্ছে মানে অ্যাকচুয়ালি সাইন অ্যাসিড থাইমোনিউক্লিনকো। তো আগে মনে করা হতো যেটা, যে অ্যাকচুয়ালি সেকেন্ডারি কনস্ট্রিকশনের পরে যে এক্সটেনশন যে স্যাটেলাইট যে পোর্শনটা আছে সেইখানেতে বোধহয় ডিএনএ থাকে না। তো সেই জন্য সাইন অ্যাসিড থাইমোনিউক্লিনকো কথাটার মিনিং হচ্ছে ডিএনএ বিহীন একটা অঞ্চল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কারের পর জানা গেছে যে অ্যাকচুয়ালি ওই স্যাটেলাইট রিজিয়নেও ডিএনএ থাকে, কিন্তু নামটা এখন অবধি থেকে গেছে যে স্যাট ক্রোমোজোম। সেটা সাইন অ্যাসিড থাইমোনিউক্লিনকো কথাটার হয়তো মিনিং এখানে নেই, কিন্তু শব্দটা থেকে গেছে। আর ডিএনএর ক্রোমোজোমের দুটো শেষ প্রান্তকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে টেলোমিয়া। এবং দেখবে আমরা জানি যে যত মানে সেল ডিভাইড করতে যায় তত কিন্তু ক্রোমোজোম যেগুলো নতুন সেলে তৈরি হয় তার এই সাইডের টেলোমিয়ার পোর্শন থেকে ডিএনএগুলো কিছু কিছু করে নষ্ট হতে থাকে। এবং সেই নষ্ট হওয়ার জন্যই দেখা যায় যে পরবর্তী কোষ যেগুলো তৈরি হয়
সেগুলো কিন্তু তুলনামূলক উইক হয়, এবং সেই উইক হওয়ার জন্যই কিন্তু আস্তে আস্তে আমাদের বয়স বাড়ে এবং একটা সময় বাদে মানুষ কিন্তু মারা যায়, মানুষ এবং অন্যান্য জীব। এবার ক্যান্সার কোষ কি করে, টেলোমারেজ বলে একটা এনজাইম তৈরি করে, যেটা দিয়ে যে অংশটা ওদের ক্ষয়প্রাপ্ত হচ্ছে টেলোমিয়ার রিজিয়নের, সেই জায়গাটাকে ওরা আবার রিপেয়ার করে নিতে পারে। তো ন্যাচারালি দেখা যায় যে সেই জন্য ক্যান্সার কোষ যেটা, সেটা কিন্তু অমর কোষ অ্যাকচুয়ালি হয়। এখানে দেখো দিয়েছে স্যাট ক্রোমোজোম, এর পুরো কথা হচ্ছে সাইন অ্যাসিড থাইমোনিউক্লিন কো, মানে ডিএনএ বিহীন একটা অঞ্চল। এবং সেকেন্ডারি কনস্ট্রিকশন যেটা দেখা যায়, সেকেন্ডারি কনস্ট্রিকশন মোটামুটি ক্রোমোজোম নাম্বার 13, 14, 15, 21, 22 এই 5টা ক্রোমোজোমে দেখা যায়। এবং এটা কিন্তু এনওআর, যে এনওআর মানে হচ্ছে তোমার নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন, যেটা নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিওলাস তৈরি করতে কাজ করে। এবার এগুলোকে হচ্ছে সেকেন্ডারি কনস্ট্রিকশন 1। আর এটা ছাড়াও কিছু কিছু ক্রোমোজোমে আবার আরও একটা সেকেন্ডারি কনস্ট্রিকশন অতিরিক্ত দেখতে পাওয়া যায়, যেটাকে বলা হয় সেকেন্ডারি কনস্ট্রিকশন 2, যেটা ক্রোমোজোম 1, 10, 13, 16 আর ওয়াই এই ক্রোমোজোমে দেখতে পাওয়া যায়। কিন্তু এখানকার ব্যাপার হচ্ছে, দেখো ক্রোমোজোম নাম্বার 13-এ দু ধরনেরই কনস্ট্রিকশন পাওয়া যায়। সেকেন্ডারি কনস্ট্রিকশন 2 যেটা, এর কিন্তু কাজ এখনো অবধি জানা নেই। কারণ দেখা যায় সেকেন্ডারি কনস্ট্রিকশন আছে, কিন্তু সেই কনস্ট্রিকশনগুলো কোনোভাবেই কিন্তু নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিওলাস তৈরিতে কাজ করে না। তো সেই জন্য ওগুলোর এখনো ফাংশনটা এখনো অবধি আননোন, হয়তো ভবিষ্যতে এটার ফাংশন হয়তো জানাও যেতে পারে। তো যখন জানা যাবে তখন সেটা সম্পর্কে আমাদের একটা ধারণা প্রকাশ পাবে। তো সেকেন্ডারি কনস্ট্রিকশন 2 এটা কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্রোমোজোমের মধ্যে এটা দেখতে পাওয়া যাচ্ছে। এবার দেখো বেশ কতগুলো টার্ম আমাদের একটু ইম্পর্টেন্ট, যেগুলো মনে রাখা দরকার, যেমন হচ্ছে অটোজোম, অ্যালোজোম। অটোজোম মানে হচ্ছে যেগুলো সাধারণ অ্যাকচুয়ালি গঠনগত বৈশিষ্ট্যকে প্রকাশ করে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অটোজোম। আর অ্যালোজোমটা সেক্স ক্রোমোজোম যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখবে এক্স ওয়াই ক্রোমোজোম, যেটা মেল ফিমেলনেস বা টেস্টিস ওভারি ডেভেলপমেন্টে কাজ করে সেই ক্রোমোজোমগুলোকে বলা হয় যেটা, সেটা হচ্ছে অ্যালোজোম। অন্যদিকে ক্যারিওটাইপ, ইডিওগ্রাম, দুটো কথা বলা হয়। ক্যারিওটাইপ মানে হচ্ছে যে প্র্যাকটিক্যালি যে জিনিসটা দেখা যায়, যে মাইক্রোস্কোপের নিচে আমরা যখন ক্রোমোজোমাল স্টাডি করি, যখন সেই জিনিসটা মাইক্রোস্কোপের তলায় আমরা ন্যাচারাল ওয়েতে দেখছি, তখন কিন্তু সব ক্রোমোজোমগুলো চারপাশে হ্যাপাজার্ডলি সাজানো আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। এই জিনিসটাকেই বলা হয় ক্যারিওটাইপ। এবার সেই মাইক্রোস্কোপের তলায় জিনিসটাকে দেখে আমরা যখন তার একটা ছবি আঁকি, এবং সেই ছবিতে পরপর পরপর ক্রোমোজোমগুলোকে আমরা তার হাইটের বেসিসে পরপর তার লেন্থের বেসিসে সাজিয়ে সেই ছবিগুলোকে আঁকি, এবং সেক্ষেত্রে দেখো যখন আমরা জিনিসটাকে সিরিজ ওয়াইজ সেটাকে নিজের হাতেতে এঁকে সেটা রিপ্রেজেন্ট করছি, তখন সেই জিনিসটাকে বলছে ইডিওগ্রাম। তাহলে ক্যারিওটাইপ হচ্ছে ন্যাচারাল ওয়েতে যখন তুমি হ্যাপাচারলি সব কটা ক্রোমোজোমকে একসাথে মিশে আছে দেখছো, আর ইডিওগ্রাম হচ্ছে যখন মাইক্রোস্কোপের তলায় দেখে তুমি প্রত্যেকটার অ্যাকচুয়ালি ডায়াগ্রামগুলো সেটা হচ্ছে ড্র করছো সাজিয়ে সাজিয়ে, সেই জিনিসটাকে বলছে ইডিওগ্রাম। এটা ছাড়াও দেখো ইউক্রোম্যাটিন, হেটেরোক্রোম্যাটিন। ইউক্রোম্যাটিন বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় ডিএনএর যে অংশগুলো সক্রিয় হয়, সেই অংশগুলো ক্রোমোজোম তৈরি করার সময় তারা কিন্তু প্রচণ্ড জটিলভাবে অ্যাকচুয়ালি পেঁচিয়ে যায়, এবং ডিএনএর সক্রিয় যে অংশগুলো থাকে সেগুলো কি বলা হয় ইউক্রোম্যাটিন, আর ডিএনএর যে নিষ্ক্রিয় যে অংশগুলো থাকে সেগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় হেটেরোক্রোম্যাটিন। এবার দেখো হেটেরোক্রোম্যাটিনের দুটো টাইপ হয়, একটা হচ্ছে কনস্টিটিউটিভ হেটেরোক্রোম্যাটিন, একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ হেটেরোক্রোম্যাটিন। অ্যাকচুয়ালি কনস্টিটিউটিভ হেটেরোক্রোম্যাটিন মানে হচ্ছে যে হেটেরোক্রোম্যাটিনগুলো দেখা যায় বংশ পরম্পরায় তারা আজীবনকাল নিষ্ক্রিয় হয়েই আছে, এভলিউশনের পথে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় হয়ে আছে। আর ফ্যাকাল্টেটিভ হেটেরোক্রোম্যাটিন হচ্ছে কিছু কিছু ডিএনএ এমন হয়, দেখা যায় এভলিউশনের পথে কিছু জীবের মধ্যে সে হয়তো তার কার্যক্ষমতা হারিয়েছে, কিন্তু তারপর সেখান থেকে যখন আবার নতুন প্রকৃতির জীব তৈরি হয়, তখন আবার দেখা যায় ভবিষ্যতে কোনো সময় হয়তো সেই বৈশিষ্ট্য আবার জীবের মধ্যে প্রকাশ পেয়েছে। তো যখন কোনো ক্ষেত্রে দেখা যায় কোনো নিষ্ক্রিয় অ্যাকচুয়ালি জিন, তারা বংশ মানে যখন এভলিউশন আমরা স্টাডি করছি, তখন কোনো কোনো প্রজাতির ক্ষেত্রে তার বৈশিষ্ট্যকে প্রকাশ পাইয়েছে, আবার কোথাও কোথাও তার বৈশিষ্ট্য প্রকাশ পায়নি, তখন সেইগুলোকে বলা হয় যেটা, সেটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ হেটেরোক্রোম্যাটিন। তাহলে ইউক্রোম্যাটিন হচ্ছে অ্যাকচুয়ালি ক্রোমোসোম বা ডিএনএর সক্রিয় অংশ, হেটেরোক্রোম্যাটিন হচ্ছে ডিএনএর অ্যাকচুয়ালি নিষ্ক্রিয় অংশ। এবার যেটা দেখা যায় এভলিউশনের পথে পার্মানেন্টলি কোনো একটা জীব থেকে যখন নিষ্ক্রিয় হয়ে থেকেই গেছে, তাহলে সেটা হচ্ছে হেটেরোক্রোম্যাটিন, আর মানে কনস্টিটিউটিভ। আর ফ্যাকাল্টেটিভ মানে হচ্ছে কখনো সক্রিয় হয়েছে, আবার কোনো ক্ষেত্রে নিষ্ক্রিয় হয়েছে। হয়তো দেখা গেল যে মাছের ক্ষেত্রে সক্রিয় ছিল, আবার অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে সক্রিয় ছিল, কিন্তু রেপটাইলসে নিষ্ক্রিয় হয়ে গেছে, বার্ডসেও নিষ্ক্রিয়, আবার হয়তো ম্যামেলসে সক্রিয় হয়ে গেছে। তো এইরকম টাইপের যদি কোনো বৈশিষ্ট্যের ক্ষেত্রে দেখা যায়, যেমন আমাদের মেলানিন তৈরির যে বৈশিষ্ট্য, এইটা কিছুটা এরকম টাইপেরই দেখা যায়,
যে মাছের ক্ষেত্রে মেলানিন তৈরি হয় না। আবার দেখা যায় অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে প্রচুর মেলানিন সেখানে সিনথেসিস হয়। রেপটাইলসের ক্ষেত্রে মেলানিন কম তৈরি হয়, পাখির ক্ষেত্রে মেলানিন তৈরিই হয় না, আবার ম্যামেলসের ক্ষেত্রে মেলানিন তৈরি হয়। তার মানে কোনো কোনো জায়গায় দেখো ওই জিনটা নিষ্ক্রিয় হয়েছে, আবার কোনো কোনো জায়গায় ওটা সক্রিয় হয়েছে। তো এই ধরনের জিন যেটা থাকে সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ হেটারোক্রোম্যাটিক। কিন্তু যেটা পুরোপুরি পার্মানেন্টলি নিষ্ক্রিয় হয়ে গেছে, যেমন মাছের ক্ষেত্রে দেখো সেখানে পাখনা তৈরি হয়। তো এর পরবর্তী ক্ষেত্রে যখন আমরা অ্যাকচুয়ালি অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে বলছি বা রেপটিলিয়ার ক্ষেত্রে বলছি, অ্যাভিসের কথা বলছি বা ম্যামেলসের কথা বলছি, সবার ক্ষেত্রেই তার পাখনা কারো ক্ষেত্রেই নেই। তো ন্যাচারালি এইগুলো হচ্ছে সেটা হচ্ছে কনস্টিটিউটিভ হেটারোক্রোম্যাটিক। আর হেটেরোপিকনোটিক যেটা বলা হয় যে যখনই স্টেন করা হয়, যখনই আমরা অ্যাকচুয়ালি রং করি কোনো সময় ক্রোমোজোম বা ডিএনএকে, দেখা যায় ডিএনএর যেগুলো সক্রিয় অংশ ইউক্রোম্যাটিন, সেটা নর্মাল যখন অ্যাকচুয়ালি সেলটা নর্মাল অবস্থায় রয়েছে তখন এইখানে স্টেন করলে দেখা যায় এটা হালকা স্টেন নেয়। কিন্তু যখন সেল ডিভিশনের সময় এই ডিএনএটা যখন সক্রিয় ডিএনএ মানে ইউক্রোম্যাটিন পোর্শনটা যখন অ্যাকচুয়ালি সেল ডিভিশনের পথে যায়, তখন দেখা যায় এটা প্রচণ্ড জটিলভাবে পেঁচিয়ে যায় এবং খুব কম্প্যাক্টভাবে পেঁচায়, এবং তখন স্টেন করলে তখন কিন্তু ওটা গাঢ় বর্ণে রঞ্জিত হয়। কিন্তু হেটেরোক্রোম্যাটিন যেটা অর্থাৎ ডিএনএ নিষ্ক্রিয় অংশ যেটা, সেটা দেখা যায় যে গোটা সেল ডিভিশনের সময় গোটাটাতেই অ্যাকচুয়ালি একই রকমের স্টেন সেটা কিন্তু নেয়। মানে যখন ওটা নর্মাল অবস্থায় থাকে তখন ওটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং ডিএনএটা গুটিয়ে থাকে, এবং যখন ওটা ক্রোমোজোম তৈরিতে যায় তখনও নিষ্ক্রিয় অবস্থায় থাকে, ডিএনএটা গুটিয়ে থাকে। সে যখন স্টেন করা হয় তখন কিন্তু ওর স্টেনিংটা একই থাকে। কিন্তু সক্রিয় যে ডিএনএটা থাকে তো সেটা নর্মাল অবস্থায় হালকা রঙে রঞ্জিত হয়, আর যখন তোমার যে ক্রোমোজোম তৈরি করতে যায় তখন ওটা প্রচণ্ড পেঁচিয়ে গিয়ে ওটা আরও গাঢ় রঙে রঞ্জিত হয়। তো সেই জন্য দেখা যায় যে হেটারোক্রোম্যাটিনের সাপেক্ষে নর্মাল অবস্থায় ইউক্রোম্যাটিন সেটা যখন কোনো একটা কোষ নর্মাল G1 স্টেজেতে আছে তখন কিন্তু সেটা হালকা রঙে রঞ্জিত হয়। কিন্তু যখন আবার ক্রোমোজোম ফরমেশনের কথায় চলে যাব, যে ক্রোমোজোম তৈরি করলে তখন আবার দেখা যায় যে হেটারোক্রোম্যাটিনের রেসপেক্টে ইউক্রোম্যাটিন ডিপ রঙে রঞ্জিত হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি হেটারোক্রোম্যাটিন নিজের মতোই রয়েছে। কিন্তু ইউক্রোম্যাটিনের অবস্থার পরিবর্তনের জন্য কখনো সেই ডিএনএটা খুলে আছে বা কখনো খুব প্রচণ্ড মানে জটিলভাবে পেঁচিয়ে যাচ্ছে, তার জন্য কখনো তার রংটা হালকা লাগছে বা কখনো ডিপ লাগছে। তো ওর এই বৈশিষ্ট্যটার জন্য অ্যাকচুয়ালি মানে যেটা বলা হয় যে হেটারোপিকনোটিক ওই টার্মটা কিন্তু ইউজ করা হয়, যে আলাদা আলাদা অবস্থায় ওদের কিন্তু আলাদা আলাদা রকমের দেখতে লাগছে। এবার হচ্ছে ক্রোমোজোমের ক্লাসিফিকেশন, যে ক্রোমোজোমকে বিভিন্নভাবে শ্রেণীবিন্যাস করা হয়। যেমন ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের মানে সেন্ট্রোজোমের নাম্বারের উপরে ভিত্তি করে যে কতগুলো প্রাইমারি কনস্ট্রিকশন বা সেন্ট্রোজোম রয়েছে তার উপরে ভিত্তি করে দেখো যে সেখানেতে কতগুলো ভাগে ভাগ করা। এটা সেন্ট্রোজোম নয়, এটা সেন্ট্রোমিয়ার হবে। সেন্ট্রোজোম হচ্ছে কোষীয় অঙ্গাণু একটা। তো সেন্ট্রোমিয়ারের উপরে ভিত্তি করে দেখো বিভিন্ন ভাগে ভাগ করা হয়। যেমন অ্যাসেন্ট্রিক যেখানে সেন্ট্রোমিয়ার নেই, মোনোসেন্ট্রিক যেখানে একটাই সেন্ট্রোমিয়ার আছে, দুটো থাকলে তাকে বলবে ডাইসেন্ট্রিক, যদি অনেক কটা থাকে তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে পলিসেন্ট্রিক, বা এটাকে অনেক সময় নিওসেন্ট্রোমিয়ার মানে একটা ছাড়া বাকিগুলোকে বলা হয় নিওসেন্ট্রোমিয়ার। অন্যদিকে অ্যাকচুয়ালি সেন্ট্রোমিয়ারের পজিশন অনুযায়ী, এটাও সেন্ট্রোজোম লেখা আছে, এটা সেন্ট্রোমিয়ারের পজিশন অনুযায়ী টেলোসেন্ট্রিক আগে আমরা জানি যে যদি অ্যাকচুয়ালি ক্রোমোজোমের ঠিক মাঝখানে সেন্ট্রোমিয়ার থাকে তাহলে সেটা হচ্ছে মেটাসেন্ট্রিক, একটু সাইডে থাকলে সাবমেটাসেন্ট্রিক, একদম ধারের কাছে থাকলে অ্যাক্রোসেন্ট্রিক, আর একদম সাইডে থাকলে টেলোসেন্ট্রিক। এবং এর ওপরই যখন মানে ক্রোমোজোমটা যখন সেপারেশন হতে যায় অ্যানাফেজ দশায়, এর ক্ষেত্রে দেখো ভি আকৃতি গঠন করে, এর ক্ষেত্রে এল আকৃতি, এর ক্ষেত্রে জে আকৃতি, এর ক্ষেত্রে আই আকৃতি গঠন করে। এবং একটা টার্ম বলা হয় সেন্টোমেরিক ইন্ডেক্স, যেটা দিয়ে এই মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিককে হিসেব করা হয়। এই সেন্টোমেরিক ইন্ডেক্স হচ্ছে যে ক্রোমোজোমের পি আর্মের দৈর্ঘ্য বাই হচ্ছে টোটাল ক্রোমোজোমের লেন্থ ইন্টু 100। তো সেই হিসেবেই এটা অ্যাকচুয়ালি সেন্টোমেরিক ইন্ডেক্স যেটা সেটাকে ক্যালকুলেট করা হয়। এটা ছাড়াও দেখো কতগুলো আরও কথা বলা হয়, সেটা হচ্ছে লোকালাইজড আর ডিফিউজ সেন্টোমিয়ার। অ্যাকচুয়ালি যখন সেন্টোমিয়ার একটাই থাকে তাহলে বেমতন্তুগুলো এসে সেই কাইনেটোকোরেতেই এসে আটকায় পার্টিকুলার। আর যদি অনেক কটা পলিসেন্ট্রিক থাকে তাহলে সেখানে গোটা সেন্ট্রোমিয়ার জুড়েই বিভিন্ন জায়গায় অ্যাকচুয়ালি বেমতন্তু যেটা বা স্পিন্ডল ফাইবারগুলো এসে আটকায়। তো তখন সেটাকে বলা হয় ডিফিউজ সেন্ট্রোমিয়ার। এবং কাইনেটোকোর প্রোটিন অ্যাকচুয়ালি সেন্ট্রোমিয়ারে থাকে, সেই প্রোটিনের গায়েতেই এসে এটা কিন্তু আটকায়। এবং যেগুলো দেখো এই যে সেন্ট্রোজোম, এইগুলো হচ্ছে সেন্ট্রোজোম থেকে যে বেমতন্তুগুলো তৈরি হচ্ছে সেগুলো এসে কিন্তু সব এই সেন্ট্রোমিয়ারেতেই এসে আটকাচ্ছে।
এবার হলোসেন্ট্রিক ক্রোমোজোম যেটা, সেটা যে প্ল্যান্টগুলোর ক্ষেত্রে বা কিছু অ্যানিমেলের ক্ষেত্রে দেখা যায়, যেখানে এই ডিফিউজ সেন্ট্রোমিয়ার কনসেপ্টটা বলা হয়, যেমন লুজুলা বলে একটা প্লান্ট আছে, ঘাসের মতো উদ্ভিদ, সেটার ক্ষেত্রে দেখা যায়। বা এখানে দেখো অ্যাকচুয়ালি টিনোড্যাফডিটিস বলে একটা এখানে আর একটা রাউন্ড ওয়ার্মের কথা বলা হচ্ছে, সিনোড্যাফডিটিস, তো তার ক্ষেত্রেও কিন্তু এই ডিফিউজ সেন্ট্রোমিয়ার বা হলোসেন্ট্রিক ক্রোমোজোম দেখা যায়। এবার আমাদের চারপাশে যে বিভিন্ন জীবগুলো দেখি তাদের ক্রোমোজোম নাম্বার কিন্তু আলাদা আলাদা হয়। যেমন ফ্লেমিঙ্গোর ক্ষেত্রে 2n সমান হচ্ছে 80, দেখো। হরিণের ক্ষেত্রে 2n সমান হচ্ছে 46, বিড়ালের ক্ষেত্রে 2n সমান হচ্ছে 38, আবার দেখো ভেড়ার ক্ষেত্রে 2n সমান হচ্ছে 60। এখানে দেখো ভাল্লুকের ক্ষেত্রে, এই ভাল্লুক বলছি, রেড পান্ডার, এই জায়ান্ট পান্ডা, এটা রেড পান্ডা নয়, জায়ান্ট পান্ডার ক্ষেত্রে 2n সমান হচ্ছে 38। আবার দেখো সিংহের ক্ষেত্রে 2n সমান 38। তার মানে ম্যাক্সিমাম জনাকারী ক্রোমোজোম নাম্বারগুলো আলাদা হয়। আর ক্রোমোজোম নাম্বার যদি সেমও হয়, তাহলে জানতে হবে এদের ক্রোমোজোমের লেন্থগুলো কিন্তু ভ্যারি করে। সুতরাং ক্রোমোজোম নাম্বার দেখে বা ক্রোমোজোমের স্ট্রাকচার দেখে কিন্তু আলাদা আলাদা স্পিসিসকে আইডেন্টিফাই করা যেতে পারে। যেমন কুকুরের ক্ষেত্রে 38 হয়, বিড়ালের ক্ষেত্রেও 38। আবার ড্রসোফিলার ক্ষেত্রে বা অন্যান্য মাছির ক্ষেত্রে যেটা হয়, সেটা হচ্ছে সেখানে হ্যাপ্লোডিপ্লয়েডই দেখা যায়, যে মেলগুলো সেখানে হ্যাপ্লয়েড হয় আর ফিমেলরা সেখানে ডিপ্লয়েড হয়। যেমন মাছির ক্ষেত্রে দেখো মেলগুলো যেটা হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হ্যাপ্লয়েড, মানে ক্রোমোজোম নাম্বার 16টা ক্রোমোজোম থাকে, আর ফিমেলদের ক্ষেত্রে 32টা সেখানে ক্রোমোজোম থাকে। এবং শুধু সেটা মৌমাছি না, মৌমাছির ক্ষেত্রে দেখা যায়, ভেসপা ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, মানে বোলতা যেটাকে বলা হয় তার ক্ষেত্রে, ভীমরুলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তো এগুলো সবই। আবার প্রজাপতির ক্ষেত্রে তাদের ক্রোমোজোম নাম্বার কিন্তু ব্যাপক ভ্যারি করে, 20 থেকে 268টার মধ্যে থাকতে পারে, আলাদা আলাদা ভ্যারাইটি আছে। আর হাঁসের ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার 2n সমান হচ্ছে দেখো 78। তো সুতরাং দেখো আলাদা আলাদা সেখানে বৈশিষ্ট্য রয়েছে। এবার ইউক্যারিওটিক যখন ক্রোমোজোমের কথা বলা হয়, সেখানে কতগুলো বিশেষত্ব আছে। যেমন দেখো ট্রিলিয়াম, এর ক্ষেত্রে এবং মানে সব থেকে বড় আকৃতির ক্রোমোজোম আছে। উদ্ভিদের মধ্যে সব থেকে বড় আকৃতির ক্রোমোজোম পাওয়া যায় ট্রিলিয়াম প্ল্যান্টে। সেই ট্রিলিয়াম অনেক সময় ক্রোমোজোমাল স্টাডিতে ব্যবহার করা হয়। আর ড্রসোফিলার ক্ষেত্রে অ্যাকচুয়ালি অ্যানিমালদের মধ্যে সব থেকে বড় আকৃতির ক্রোমোজোম থাকে ড্রসোফিলাতে। তো এটাই স্পেশালিটি, সেই জন্যই এক্সপেরিমেন্টটা দেখবে ট্রিলিয়াম প্ল্যান্ট বা ক্রোমোজোম স্ট্রাকচার দেখার জন্য ড্রসোফিলা ইউজ করা হয়। এবার সব থেকে উদ্ভিদের মধ্যে সব থেকে কম ক্রোমোজোম নাম্বার 2n সমান হচ্ছে 2 হচ্ছে মিউকর, আর সব থেকে বেশি যেটা সেটা হচ্ছে অফিওগ্লসাম, সেটা হচ্ছে 2n সমান হচ্ছে 1260। এবার এইখান থেকেই বুঝতে পারছো যে ক্রোমোজোম নাম্বারের উপর ডিপেন্ড করে কিন্তু উন্নত বা অনুন্নত কিছুই ডিপেন্ড করে না। কারণ দেখো যে এর ক্রোমোজোম নাম্বার অনেক বেশি, কিন্তু এটা খুব একটা অ্যাডভান্স প্ল্যান তা কিন্তু নয়। ঠিক সেই রকমই দেখো এই প্ল্যানটা কি, আর একটা যেটা বলা হয় সেটা হচ্ছে অ্যাডার্স ট্যাঙ্ক, অ্যাকচুয়ালি ফার্ন, এটার নাম দেওয়া হয়। ঠিক সেরকমই অ্যানিমেলের ক্ষেত্রে যদি দেখা হয়, মাইরেসিয়া অ্যান্টের ক্ষেত্রে মেলগুলোর একটা করেই সেখানে ক্রোমোজোম থাকে, মানে এই হ্যাপ্লোডিপ্লয়েডি ব্যাপারটা। আর ফিমেলদের ক্ষেত্রে দুটো ক্রোমোজোম থাকে। আর অ্যালাকান্থা যেটা থাকে তার 16টা ক্রোমোজোম আছে। কিন্তু এটাও একটা দেখো প্রোটোজোয়া, তো ন্যাচারালি দেখো ক্রোমোজোম নাম্বার বেশি থাকা মানেই উন্নত জীব হবে, এমন কিন্তু কোনো ব্যাপারই এখানে নেই। এবার ক্রোমোজোমের যে স্টাডি আমরা করছি বা ক্রোমোজোম নিয়ে যে পড়ছি, তার পেছনে কারণ কি? তার পেছনে কারণ হচ্ছে ক্রোমোজোম হচ্ছে অ্যাকচুয়ালি দেখো জেনেটিক মেসেঞ্জার। সুতরাং এটাকে স্টাডি করা আমাদের খুব দরকার, যে বংশগত বৈশিষ্ট্য কিভাবে যাচ্ছে সেটা জানা দরকার। তাহলে আমরা রোগ বা অন্যান্য অপ্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলোকে কিছুটা হলে রেগুলেট করতে পারবো। এটা ছাড়াও ক্রোমোজোম কিন্তু সেল ডিভিশনের একক। সুতরাং কিভাবে কোষ বিভাজন হচ্ছে এবং সমস্ত প্রক্রিয়াগুলো কিভাবে নিয়ন্ত্রণ হচ্ছে সেটা সম্পর্কেও জ্ঞান থাকা বা জানা আমাদের দরকার। স্পিসিস ক্যারেক্টার, যে বংশগত বৈশিষ্ট্য যে অ্যাকচুয়ালি সঞ্চারিত হচ্ছে বংশ পরম্পরায়, সেগুলো সম্পর্কেও ধারণা থাকতে গেলে ক্রোমোজোম ধারণা আমাদের নিতেই হবে। অন্যদিকে যেহেতু ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, সেই জন্য ডিএনএ সম্পর্কে ধারণা পাওয়ার জন্য ক্রোমোজোম সম্পর্কে স্টাডি করাটা খুব দরকার। আর হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ প্রতিলিপিকরণ পদ্ধতি জানতে গেলেও ক্রোমোজোম স্টাডি করতে হবে। এটা ছাড়াও লিঙ্গ নির্ধারণ, মেল ফিমেল যে অ্যাকচুয়ালি ক্যারেক্টার, সেই ক্যারেক্টারগুলো কীভাবে এক্সপ্রেস হচ্ছে সেগুলোকে বোঝার জন্য ক্রোমোজোম স্টাডি করা খুব দরকার। এবং এভলিউশন, যে বংশগত বৈশিষ্ট্য কিভাবে অ্যাকচুয়ালি সঞ্চারিত হতে হতে এক ধরনের জীব থেকে আরেক প্রকার জীব সৃষ্টি হচ্ছে, সেই সমস্ত এভলিউশন স্টাডির জন্য কিন্তু ক্রোমোজোমকে নিয়ে পড়াশোনা করাটা অত্যন্ত প্রয়োজনীয়।